চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আগে শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আগে শুধুই বাজে কর্মই জীবন। হৃদয়ে আজ শুধুই বাজে কর্মই জীবন। প্রিয় দর্শক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মই জীবন অনুষ্ঠানের জন্য আজ আমরা এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বঙ্গা গ্রামে। এই গ্রামের মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা 2014 সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গরু মোটা তাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন 7 দিনের। প্রশিক্ষণ গ্রহণের পর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 50,000 টাকার ঋণ গ্রহণ করেন। সেই সঙ্গে মায়ের কাছ থেকে নেন 15,000 টাকা। এই 65,000 টাকা দিয়েই রেশমা একটি গরু এবং একটি ছাগল কিনে সেটার মোটা তাজাকরণ প্রক্রিয়া শুরু করে দেন। তারপর সময় গড়িয়ে যায়, খুব বেশি না, মাত্র 7 থেকে 8 বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন একজন সফল আত্মকর্মী। তবে সবচেয়ে বেশি সফল আত্মকর্মীতে পরিণত হয়েছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন করে। প্রিয় দর্শক, আজ আমরা শুনব রেশমার আত্মকর্মী হয়ে ওঠার গল্প। আপনার কথা শুনে আমরা ঢাকা থেকে, আপনার গল্প শুনে ঢাকা থেকে চলে আসছি কর্মজীবন অনুষ্ঠানের জন্য। জি ভাই। আপনি ওখানে কি কাজ করছিলেন? আসলে ভার্মি কম্পোস্ট উৎপাদন করার জন্য প্রথম পর্যায়ে যে কাজগুলো হয় সেটাই করতেছিলাম। মানে কি কাজ? মানে গোবরটা সংগ্রহ করার পরে গোবর থেকে ময়লা আবর্জনাটা পরিষ্কার করতে আচ্ছা, হয়। এই গোবর আপনারা সংগ্রহ করলেন কোথা থেকে? বিভিন্ন খামারির কাছ থেকে। মানে আমার আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়িতে ফলের ঝুড়ি দেওয়া আছে, ওখানে ওরা গোবরটা গরুর কাছ থেকে নিয়ে ফলের ঝুড়িতে রাখে, সেটা আমি লোক দিয়ে বাড়িতে নিয়ে আসি। নিয়ে এসে এখানে রাখি, এখানে রাখার পরে ময়লা আবর্জনা পরিষ্কার করে গ্যাস মুক্ত করে তারপরে বেডে দিয়ে দিই। মানে গোবরটা মানুষ হচ্ছে যে মনেই করে না এটা দিয়ে কোনো কিছু হওয়া সম্ভব। আমার কাছে এটা ব্ল্যাক ডায়মন্ড। বেডে দেওয়ার পরে কেঁচো দিই খাওয়ার জন্য, কেঁচোকে খাওয়ার জন্য। কেঁচো সার উৎপাদনের পদ্ধতিগুলো কি কি? রিং পদ্ধতি, হাউস পদ্ধতি, ক্যারেট পদ্ধতি আর খোলা পদ্ধতি। খোলা জায়গাতেও কেঁচো সার উৎপাদন করা যায়। মানে প্রথমত রিং পদ্ধতিতে শুরু করি আমি। রিংয়ে হলো, রিং পদ্ধতি বলতে টয়লেটের যে রিংগুলো আমরা ব্যবহার করি গ্রামাঞ্চলে, ওই রিংগুলোতে কেঁচো সার উৎপাদন করা যায়। নিচে সুন্দর করে চটের বস্তা বিছাইয়া দিয়ে উপরে রিংটা সেট করে ওর ভিতরে গোবর দিতে হয়। গোবর দেওয়ার পরে উপরে হচ্ছে কেঁচো দিয়ে ঢেকে রাখতে হয়। 2 নম্বর হচ্ছে হাউস পদ্ধতি। মানে ইট দিয়ে বেড তৈরি করা হয়, সেখানে হচ্ছে কেঁচো সার উৎপাদন করা যায়। আর আরেকটা পদ্ধতিতে করি, সেটা হচ্ছে ক্যারেট পদ্ধতি, যেটা হলো এখন বর্তমান সময়ের যুগ উপযোগী। শেরপুর উপজেলার বঙ্গা গ্রাম, এইরকম একটা নিভৃত গ্রামে সে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে। তার খামারটা দেখে আমার ভালো লাগে বিধায় তার সাথে আমি বেশ কিছু কমিটমেন্টে যাই যে আপনার খামারটাকে আমি ডেভেলপ করতে চাই। ডেভেলপ করতে গেলে আপনাকে বেশ কিছু কাজ এখানে আসলে করা দরকার ছিল। তার মধ্যে একটা বিষয় হলো তার খামারে ডেভেলপ করা দরকার। খামারটার যে উৎপাদন পদ্ধতিগুলো ছিল সেখানে তার কিছু সমস্যা ছিল, তার যে চাষাবাদ পদ্ধতি ছিল সেখানে কিছু সমস্যা ছিল, তার সার কালেকশনের মধ্যে কিছু সমস্যা ছিল, নেটিংয়ের মধ্যে কিছু সমস্যা ছিল এবং সার্বিকভাবে সে কিন্তু উৎপাদন বাড়াতে চাচ্ছিল, কিন্তু তার বিনিয়োগের সম্ভাবনা
না থাকায় বা বিনিয়োগ করার কারি কেউ ওইভাবে না থাকায় সে কিন্তু আসলে ইচ্ছা করলেও বিনিয়োগটাকে বাড়াতে পারেনি এবং এই বিনিয়োগটা বাড়াতে পারছিল না। এই সার্বিক সমস্যাগুলো থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে তার সাথে আমি সবগুলো বিষয় নিয়ে কাজ করব এবং এই বিষয়গুলোকে আমি স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে তার উৎপাদন বাড়ানোর কাজটা করি এবং উৎপাদন বাড়ানোর প্রথম পর্যায়ে যেগুলো তার ল্যাকিং ছিল, যেমন একটা ভার্মিকম্পোস্ট উৎপাদন হতে কেঁচোর পরিমাণ অনুযায়ী 25 দিন বা 30 দিন সময় লাগে, সেখানে আমি তার কিছু পরিচর্যা ডেভেলপ করে দিই এবং দেখা যায় যে এটা 20 দিনের মধ্যে কীভাবে নিয়ে আসা যায় বা 15 দিনের মধ্যে কীভাবে নিয়ে আসা যায় এবং তার উৎপাদনটা যখন বাড়ে তখন তার এই খামারটাকে তার আয় থেকে কিন্তু আমরা বাড়ানো শুরু করি। তো এই মার্কেটটা তৈরি এক পর্যায়ে আসলে রেশমা কৃষি উদ্যোগ তার মূল যে ফ্যাক্টরটা ছিল যে মার্কেটিংয়ের সমস্যা সেটাও ডেভেলপ করে এবং সবশেষ আজকে যদি দেখেন যে রেশমা কৃষি উদ্যোগ একটা বড় খামারে রূপান্তরিত হয়েছে। সেখানে মাত্র 5 টন উৎপাদন ছিল, এখন সেখানে 60 টন প্লাস উৎপাদন হয়। আমি মোহাম্মদ রেজাউল করিম বাবলু। আমি রেশমা আপার কাছে এসে মানে সব কিছু জানার চেষ্টা করি আর কি। তো আমার আগ্রহটা আরও বেড়ে যায়। তখন থেকে আমি তার কাছ থেকে ট্রেনিং নেই এবং যুব উন্নয়ন থেকে আমি পরামর্শ নেই। তো সেখান থেকে নেওয়ার পরে আমি মানে শুরু করি আর কি। তার প্রাথমিক পর্যায়ে দেখা গেল যে আমি 10টা রিং দিয়ে শুরু করলাম, তারপরে ভালো রেজাল্টগুলো অনেক ভালো আর কি, ফলাফল। সেখান থেকে আমার মানে উৎসাহ এবং প্রেরণা, এবং আমি এখন ইয়েতে করি আর কি, মেঝেতে করি, মানে যেটা ফ্লোর সিস্টেমে আর কি। পরে আমার এখন 1 টনের মতো সার উৎপাদন হয় এবং আরও 2 টনের মতো আসবে আর কি, সেই প্ল্যানিংটা নিছি আর কি। পাশাপাশি আমি আমার আশেপাশে যতগুলো কৃষক আছে মানে তারা উৎসাহ আমার কাছ থেকে সার নেয়। এই সার বিক্রি করতে আমার মানে তেমন কোনো সমস্যা হয় না আর কি। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। রেশমা আপার এই প্রজেক্টে 6 মাস পূর্বে আমি একটা ভার্মি কম্পোস্টের ওপর প্রশিক্ষণ নেই। এই প্রশিক্ষণ নেওয়ার পর আমি ছোট্ট পরিসরে আমার বাড়িতে 15 থেকে 20টা ক্যারেট নিয়ে শুরু করি ভার্মি কম্পোস্ট সার তৈরি উৎপাদন। তারপর কিছুদিন পর থেকে আমি এই সার পদ্ধতি তৈরি করার জন্য আমার ফার্মটি বাড়ানোর চেষ্টা করি। করার পর আমি নিজেও আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাবলম্বী। আমার সাথে আরও 4-5 জন কাজ করে, তারাও স্বাবলম্বী হয়েছে। রেশমা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেই আমাদের অধিদপ্তরের কাছে এসে বলে আমি স্বাবলম্বী হতে চাই। তখন আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিই। পরামর্শ দেওয়ার ফলে সেগুলো মেনে চলে আজকে সে এতদূর পর্যায়ে চলে এসেছে। সে এখন একজন সফল উদ্যোক্তা। তার এইখানে ভার্মি কম্পোস্ট, ব্ল্যাক সোলজার ফ্লাই, ব্ল্যাক ছাগল অনেক কার্যক্রম রয়েছে। তাকে দেখে গ্রামের আশেপাশের অনেক বেকার যুবক উৎসাহিত হয় এবং এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, প্রফেসর ইত্যাদি তাদের ফার্ম দেখতে আসতেছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা তার ফার্ম দেখে সবাইকে উদ্বুদ্ধ করে। তাতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর যেমন বেকার যুবদেরকে মোটিভেট করার যে প্রয়াসটা সেটা আরও উৎসাহিত হই এবং বেকার যুবরা আমাদের কাছে আসে। আমরা এভাবেই বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। বস্তাতে একটু অল্প পরিসরে আদা হলুদ লাগাইছি, দেখি কেমন হয়। এটা কিভাবে, মানে এটার কি কোনো বিশেষ পদ্ধতি? এটাও কি সার দিয়ে না? হ্যাঁ, এটা জৈব সার দিয়ে লাগাইছি। জৈব সার দিয়েই হবে ইনশাল্লাহ। এই যে বের হচ্ছে গাছ। মানে বিশেষ করে আমি হলুদটাই বেশি লাগাইছি, আদাটা কম লাগাইছি। তার কারণ হচ্ছে যে সবাই তো হলুদ লাগায়, আমি একটু ব্যতিক্রম কিছু করা পছন্দ করি। আপনি আর কি কাজ করেছেন, মানে আরো কি আমি যে ভার্মি কম্পোস্টের পাশাপাশি টাইগো কম্পোস্ট উৎপাদন করি। তারপরে গরু আছে, ছাগল আছে, কয়েকটা ভেড়া আছে, মুরগি আছে, হাঁস আছে, কবিতর আছে। তাহলে বাকি থাকলো কি? একটু মাছ আছে, সবই একটু একটু করে করি ভাই। ভার্মি কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা শক্তি বাড়াতে ব্যবহার করা হয়। 1 মাসের বাসি গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাকেই কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির গল্পগুলো রেশমার কাছ থেকেই জানা হলো। সারগুলো তুলে নিয়ে চালুনি দিয়ে চালতে হয়। রেশমা এ কাজ করছেন মেশিন দিয়ে। মেশিনে চালুনি দেয়া সারগুলো সংগ্রহ করে বস্তায় ভরে বিক্রির জন্য প্রস্তুত করছেন রেশমার কর্মীরা। কেঁচো সারের পাশাপাশি একটু টাইগো কম্পোস্ট উৎপাদন করি। এটাও এক ধরনের জৈব সার, সেটা এখানে রেডি হচ্ছে। টাইগো কম্পোস্ট হচ্ছে কাঁচামাল গোবর তো থাকবে, এর পাশাপাশি টাইকোডার্মার এক ধরনের পাউডার, সেটা আমাদের পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবে উৎপাদিত হয়।
তো এই পাউডার দিয়ে আর এই টাইকো কম্পোস্টের মধ্যে হলো আপনার সব ধরনের আমার খামারের যে গরু আছে, গরুর খাবারের যে উচ্ছিষ্ট অংশ টাইকোডার্মা পাউডার, চিটাগুড়, মানে সবকিছু মানে আশেপাশে যে পরিবেশে যা কিছু পচনশীল, এটার মধ্যে চিটাগুড়ো দিতে হবে। হ্যাঁ চিটাগুড়ো দিতে হয়। আচ্ছা। যা কিছু পচনশীল সবকিছু এক জায়গায় মিক্সড করে পচাতে হয়। আচ্ছা। 45 দিন লাগে এই পুরো কমপ্লিট হইতে। তারপরে এটা দিয়ে কি তারপরে হয়? এটা হলো যে জৈব সার জমিতে ব্যবহার করা হয়, একই খুবই রকম? উপকারী। হ্যাঁ খুবই উপকারী। খুবই উপকারী। হ্যাঁ। আচ্ছা, এবার এই দিকটা এটা তো বেড। এটা হচ্ছে যে এটা হলো আমি এইভাবে গ্যাস মুক্ত করে নিচ্ছি। ও মানে অনেক তো আমার হচ্ছে অনেক পরিমাণ লাগে, তো এই গোবরটা হচ্ছে গ্যাস মুক্ত করে নিচ্ছি, এখান থেকে বেড়ে যাবে। দেখেন এখন মোটামুটি প্রায় গ্যাস মুক্ত হয়ে গেছে। গোবরে কোনো গন্ধ পাচ্ছেন? গোবরের কি আগের কালারটা আছে? গোবরের আগের কালারও নাই আর গন্ধও নাই। গন্ধও নাই। এখন একদম তার মানে এটা মানে কি পুরোপুরি গ্যাস মুক্ত? পুরোপুরি গ্যাস মুক্ত। এটা আমি এখন কেঁচোকে খেতে দিতে পারতেছি। আচ্ছা, এটার পরের প্রক্রিয়াটা কি? এটার পরের প্রক্রিয়া হচ্ছে এটা হচ্ছে যে ওই যে বলছিলাম না উন্মুক্ত পদ্ধতি, এটা হচ্ছে উন্মুক্ত পদ্ধতি। এখানে যদি কেউ মনে করে যে তাদের হচ্ছে জায়গা নাই, মানে ঘর করার মতো অবস্থা নাই, তারা হচ্ছে এভাবে সারটা উৎপাদন করতে পারবে। এই দেখেন। বাহ বাহ বাহ, দেখেন তার মানে এটা কি কেঁচো সার অলরেডি তৈরি হয়ে গেছে? এর কেঁচো সার হচ্ছে অলরেডি। এই যে সবকিছু ও ও ও ও কেঁচো, এগুলো সব হলো কেঁচো। হ্যাঁ। তার মানে এই কেঁচোগুলোকে যখন আপনারা বেডে ছেড়ে দিলেন, দেওয়ার পরে এই কেঁচোগুলো এইটা দেখেন, এটা হলো একদম সার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সার হয়ে গেছে। এটা সার এই হয়ে কেঁচো গেছে। গোবর খাচ্ছে, গোবর খাওয়ার পরে হ্যাঁ তারা গোবর মলত্যাগ খাওয়ার করছে। পরে যে মল ত্যাগ করবে সেই মলটাই হলো কেঁচো সেই সার। মলটাই কেঁচো সার। কেঁচো সার। এই প্রক্রিয়াটা শেষ হতে কতদিন সময় লাগলো এই এখানে? প্রক্রিয়াটা শেষ হতে 1 মাসের মতো সময় লাগে। দেখা যায় কি এখানে হাইটের উপরে সব নির্ভর করে। যদি একটু এখান থেকে এখন সারগুলো আপনি কিভাবে আলাদা করবেন? এখান থেকে ধরেন এই যে উপর থেকে এইভাবে সারগুলো নিব, দুই একটা কেঁচো থাকলে এটা রেখে দিব। এই কেঁচোটা কি পরবর্তীতে আবার হচ্ছে যে নতুন বেডে দিয়ে নতুন বেডে দিয়ে দিব। এগুলো যে সার হয়ে গেছে এখান থেকে আস্তে আস্তে বেছে বেছে সারগুলো নিতে হবে। আর এই যে এইগুলো যেগুলো সেগুলো এগুলো আবার আলাদা করে নিয়ে এগুলো আবার পানি দিয়ে আবার দিলে আবার কেঁচো খাবে আবার। আচ্ছা, ওই গোবরগুলোকে আবার ভেঙে নিলে খাবে। এগুলো পুরো সার হয়ে গেছে দেখেন, একদম সার হয়ে গেছে, ঝরঝরে সার। বাহ, দারুণ। এই দুইটা ধাপ একই জিনিস, তাই তো? হ্যাঁ দুইটা একই জিনিস। এই যে এটাও এই দেখেন, এটাও দেখেন হয়ে গেছে। এখানেও ইতিমধ্যে সার তৈরি মানে হয়ে কোনো জায়গা ফেলে রাখার কোনো সুযোগ নেই। বুঝছেন? একদম সুন্দর ঝরঝরে সার হয়ে গেছে। যদি মনে করি আমি এটা আজকেই সার উঠাবো তো উঠানো যাবে, তবে একটু আর্দ্রতা বেশি আছে। আর্দ্রতা 2-1 দিন কেঁচোটা আলাদা করে রেখে দিলে আর্দ্রতা কমে যাবে। তখন ক্যারেটের কথা বলছিলেন, এই যে ক্যারেট, এটা কি? এই যে হচ্ছে যে আমার হচ্ছে ক্যারেট পদ্ধতি। ক্যারেট পদ্ধতিটা হচ্ছে এখনকার সময় উপযোগী চমৎকার একটা পদ্ধতি, যেখানে অল্প জায়গায় অধিক পরিমাণ সার উৎপাদন করা যায়। এই যে ছোট্ট একটা ক্যারেট, এই ক্যারেটের মধ্যে কতটুকু গোবর আছে? এখানে হলো 23 কেজি গোবর আছে, 23 কেজি মতো, তবে একটু কম বেশি হতে পারে। এই গোবর থেকে সার হবে কতটুকু? 14 থেকে 15 কেজি সার পাবো। আচ্ছা, আর এখানে কেঁচো দিতে হচ্ছে কতটুকু? 250 গ্রাম। 250 গ্রাম কেঁচো? হ্যাঁ 250 গ্রাম। আচ্ছা, আপনারা যে কেঁচোগুলো আনেন, মানে কেঁচোগুলো যেটা দেওয়া হচ্ছে, এই কেঁচো তো কিনতে হয়? এই কেঁচোটা হচ্ছে যে বাহিরের কেঁচো। আমি যে জাতটা নিয়ে কাজ করি এটা হলো থাইল্যান্ডের এসিনোফেটিটা, লাল কেঁচোটা। এই কেঁচোটাই হচ্ছে যে অধিক পরিমাণ খায় এবং অধিক পরিমাণ মলত্যাগ করে। এটা আপনারা মানে কিনছেন? আমি আসলে শুরুটা যদি না বলি তাহলে তো হয় না। আমি যখন শুরু করছিলাম তখন যুব উন্নয়ন থেকে ঋণ নিয়ে একটা গরু একটা ছাগল কিনলাম। কেনার পরে হচ্ছে গরুর গোবরটা পাচ্ছিলাম, তখন মনে হলো যে গোবরটা কি করা যায়, কোন কাজে লাগানো যায়। সেখান থেকে নিয়ে পরে একটু খোঁজাখুঁজি করতেছিলাম, করার পরে শুনলাম যে কেঁচো সার উৎপাদন করা যায়। তখন আমার কোনো কিছু না বুঝেই কেঁচো সার উৎপাদন করব আমি। তো ওই সময় যে রিং কিনবো সেই পয়সাও তো আর নাই, যা ছিল গরু কিনে ফেলছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বললাম যে মামা আমাকে হলো কয়েকটা রিং দেন, তো ওনারা টয়লেটের জন্য দেয়। ওখান থেকে 8টা রিং নিয়ে তালের পাতার ঘর বানাইছিলাম এখানেই। তালের পাতা দিয়ে আমি আর আমার খালাতো বোন ঘর বানাইয়া তালের পাতার ঘর মানে? হ্যাঁ
হ্যাঁ উপরে হচ্ছে যে ধরেন এখন টিন দিছি না, রিং এর উপরে হ্যাঁ দিয়েছিলেন, আচ্ছা। এখন তো টিন দেওয়া আছে, তখন হচ্ছে তালের পাতা আর হচ্ছে পলিথিন দিয়ে ঘর বানালাম, বানিয়ে ওই 8টা রিং সেট করে খালি কাঁচা মাটির উপরে হচ্ছে ওই যে ইউরিয়া সারের বস্তাগুলো বিছাই দিয়ে তার উপরে রিংগুলো বসায় দেখাবো আছে পদ্ধতি, রিংগুলো বসায় ওখানে হচ্ছে যে সার উৎপাদন শুরু করলাম। আচ্ছা। এক ভাইয়ের কাছ থেকে উনি আমাকে ফ্রিতেই কেঁচো দিছে ওই সময় অল্পটুক, সেখান থেকে আল্লাহর রহমতে আজকের এই অবস্থা। মানে ওই ফ্রি কেঁচো, হ্যাঁ আর ফ্রি রিং, ফ্রি রিং, হ্যাঁ তার মানে আপনার এটার পিছনে তেমন কোনো না investment নাই। একদম জিরো বাজেট, আচ্ছা, একদম জিরো বাজেট। ওই কেঁচো অল্প কেঁচো যে কটাই দিয়েছিলেন উনি, সেখান হ্যাঁ থেকে কি এত কেঁচো? হ্যাঁ সেখান থেকে এত কেঁচো হয়েছে, প্রতি মাসে আমি 100, 150, 200 কেজি কেঁচো বিক্রি করি। বাহ, দারুণ ব্যাপার। আর এই জায়গায়ও তার মানে এক একটা ক্যারেটে আপনি যেটা বলছিলেন যে 250 গ্রাম কেঁচো দিলে, হ্যাঁ 250 গ্রাম কেঁচো দিলে 13-14 কেজি সার পাওয়া যায়। সার পাওয়া যায়। আর হচ্ছে যে এটা হলো আবার পরবর্তী মাসে একটা ক্যারেটের কেঁচো 2টা ক্যারেটে দেওয়া যায়। ও দারুণ। মানে এদের বংশবৃদ্ধি খুব বেশি। আর এটা হলো এটা, কেঁচো না? হ্যাঁ লাল কেঁচো, এসিনোফেরিডা। আর এটার বিশেষত্ব হচ্ছে ক্যারেটটা হলো যে কোনো মানুষ যদি মনে করে যে আমার একটা ছোট বাগান আছে, সবজি চাষ করতেছি, আমি নিরাপদ খাবো, সেক্ষেত্রে সে 2-4টা ক্যারেটে কেঁচো সার উৎপাদন করতেই পারে, যে কোনো জায়গায় অল্প জায়গায় রাখা যায়। দেখা যায় যে এখানে 6টা ক্যারেট আছে, দেখেন ওই যে পিছনে এখানে কতটুকু জায়গা নিচ্ছে 6টা ক্যারেট রাখতে। 6টা ক্যারেটে দেখেন এতটুকু জায়গা, এতটুকু জায়গাতে আমরা একটা করে ক্যারেটে যদি 10 কেজিও পাই, তাও 60 কেজি সার পাচ্ছি। বুঝতে পারছি, ঠিক আছে। এইটা এটা হচ্ছে আর একটু দেখাই, এই যে হলো আপনার কেঁচো সারটা, ক্যারেটে কেঁচো সার কেমন হয় দেখেন, চমৎকার কেঁচো সার। ও এটা ইতিমধ্যে সার তৈরি হয়ে সার গেছে। তৈরি হয়ে গেছে, এটা তো চমৎকার। সার না পা, এটা তো মনে হচ্ছে চা পাতা। হ্যাঁ, অনেকজন বলে এই যে যেটা রীতিমতো চা চা পাতা। পাতা হয়ে গেছে। এই চা পাতা এটা কি এটা দিয়ে কি চা বানানো, মানে চা বানানো যায়? চা খাইছেন কখনো এটা দিয়ে? স্যার ভাই অবশ্যই খাইছি, তার কারণ যে চার গাছে তো মাটিতে তো দিতে হয়। বাহ, এই দারুণ তো। মাটিতে দিলেই তো আমরা এটা খেতে পারি। এটাই কি সেই 23-24 কেজি হ্যাঁ গোবরের হ্যাঁ ফসল, হ্যাঁ না এটা? হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে হাউস পদ্ধতি। এখানে হচ্ছে যে হাউসে গোবর house রেডিটা, হ্যাঁ গোবর রেডি করা হয়, রেডি করার পরে এই যে গোবরটা দেওয়া হয়েছে না, এগুলো এভাবে ভেঙে দিতে হয়। এভাবে ভেঙে দেওয়ার পরে এখানে হচ্ছে যে কেঁচো দিব উপরে, কেঁচো এখানে দিয়ে তার মানে কি এখনো হ্যাঁ, কিছু আছে, না যথেষ্ট। এখানে কি যথেষ্ট গোবর দেওয়া হয়নি? ওটা তো উঁচু। এখান থেকে না সার উঠানো হয়েছে, এক আচ্ছা। সাইড থেকে সার উঠানোর পরে হচ্ছে আর এক সাইডে গোবর দিয়ে দিছিলাম, আবার এক সাইডে কেঁচো ছিল, সার ছিল, সেইগুলো উঠাইয়া পুরোটাই এখন আবার একটা করে দেওয়া হয়েছে। এখানে কেঁচো আর হয়ে গেছে, মানে এখানে এখানে কি সার হয়ে গেছে এখানে already? সার অলরেডি হচ্ছে, এখানে হয়ে যায়নি, যে সার খাচ্ছে, কেঁচো গোবর খাইয়ে মলত্যাগ করতেছে। দেখেন এত ময়লা বেচার পরেও ময়লা থাকে। না এটা দারুণ ব্যাপার, মানে কেঁচো গোবর খাচ্ছে, গোবর খাওয়ার পরে কেঁচো মলত্যাগ করছে, মলত্যাগ করার পরে দেখেন একটা সময় আমি সেই এদেরকে মল ধরতে খুব ভয় পাইতাম, সেই কিন্তু মলই আল্লাহর হয়ে যাচ্ছে রহমতে সার। এই ভয়ে আজকে জয় করলাম বলেই জীবনে অনেক কিছু পাইলাম। না এই কেঁচো দেখতে তো আসলে খুব সহজ আসলে সরল না? হ্যাঁ খুব সহজ এরা খুব সরল, এরা সহজ খুব সরল। নড়াচড়া করে না। অথচ এই কেঁচো দেখেই মানুষ অনেক ভয় পায়, অথচ এরা এই কেঁচোই কিন্তু সার তৈরি করছে আমাদের জন্য। বাহ, দেখেন আজকে এই কিছু একটা সময় যখন আমি শুরু করি, তখন অনেকজন দেখে আমাকে কত কথা বলতো, ঘৃণা করতো, আমার রাস্তা দিয়ে যেতে বমি করতো, আমার সাথে কথা বলতো না। আর সেই কিছু সার আজকে আমাকে জাতীয় যুব পুরস্কার এনে দিল। জাতীয় যুব পুরস্কার কবে পেলেন আপনি? জাতীয় যুব পুরস্কার 2022-এ আমি জাতীয় পর্যায়ে 2য় পুরস্কার পাইছি সফল আত্মকর্মী হিসেবে। কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় যুব পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন রেশমা। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। আপা, আজকে আমরা সারাদিন আপনার সাথে ছিলাম, আপনার কাজগুলো দেখার চেষ্টা করলাম। আমরা যত কম সময়ে দেখেছি, এই সময়ের মধ্যে দেখে আসলে আমি মুগ্ধ। আপনার ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের যে প্রক্রিয়া, কেঁচো সার উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনি একটা পর্যায়ে চলে গেছেন। সেই সার উৎপাদন করে আপনি নিজেই একটা কি বলবো যে উদাহরণ সৃষ্টি করেছেন। আপনার রেশমা কৃষি উদ্যোগ, অন্তত ভার্মি কম্পোস্টের কারণেই কিন্তু মানুষ আজকে চিনছে রেশমা কৃষি উদ্যোগকে। আপনার কেমন লাগছে বিষয়গুলো? আসলে অনুভূতিটা অন্যরকম। একটা সময় ছিল আমি নিজের পরিচয়ই দিতে পারতাম না, যখন যেখানে যাইতাম শুধু বাবা বা স্বামী, এই পরিচয়টা নিয়ে আমার একটা সময় আমি লোকজনের সাথে চলাটাই বন্ধ করে দিছিলাম। তো এখন এসে দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে বের হতে পারছি, এখন আর অন্য কারো পরিচয় দিতে
এখন নিজের পরিচয়। হ্যাঁ, অন্য কারো পরিচয় দেওয়া লাগে না, আমি আমার নিজের পরিচয় দিতে পারি যে আমি রেশমা। তবে এই পরিচয় দেওয়াটার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের। আচ্ছা, মানে আমি কাজ করি ঠিক আছে, ওনারা যদি আমাকে সামনে না নিয়ে আসতো তাহলে আজকের এই অবস্থানে কখনোই যেতে পারতাম না। প্রথমত ধন্যবাদ যে যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক স্যার, আমার ডিডি স্যারকে। সবারই অবদান আছে, সেই অবদানগুলোকে তো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার অবদানই সবচেয়ে বেশি। তা ঠিক আছে, ওনাদের কিন্তু- অবদান আছে, ওনারা সাহায্য করেছেন। আপনি যদি চুপচাপ বসে থাকতেন, ঋণ নিয়ে যদি গরু না কিনতেন, ছাগল না কিনতেন, আপনি এই পর্যন্ত আসতে পারতেন না। তার মানে আপনি আপনার কাজ দিয়ে এগিয়ে গেছেন যুব উন্নয়নের সহায়তা। আপনার জন্য সর্বাঙ্গীন সুফল, সর্বাঙ্গীন সাফল্য, আরও সাফল্য কামনা করছি। বিনয়ে আগে শুধুই